সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সকলে ভালো আছো ও নিরাপদে আছো। আজকের পরিণতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ। আমাদের আজকের পরিণতি ক্লাসে আমরা যে অধ্যায়টি পড়ব সেটি হলো পরিণতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ। অর্থাৎ গত ক্লাসে আমরা শিখেছি পৌরনীতি সম্পর্কে ধারণা, পৌরনীতির বৈশিষ্ট্য, পৌরনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আজকের ক্লাসে আমরা পড়ব সুশাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা, অর্থাৎ সুশাসনের ধারণা, সুশাসনের বৈশিষ্ট্য, পৌরনীতি ও সুশাসনের মধ্যে সম্পর্ক বা সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। আমাদের আজকের যে আলোচনার টপিকস সুশাসন। সুশাসন এই টপিকসটি তোমাদের জন্য জানা খুবই জরুরি একটি বিষয়। তার কারণ হলো সুশাসন ধারণাটি বর্তমানে একটি মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট, অর্থাৎ রাষ্ট্র, সমাজ, দেশ এবং আন্তর্জাতিক ব্যবস্থায় সুশাসন প্রত্যয়টি সর্বাধিকভাবে ব্যবহৃত হয়। অর্থাৎ রাষ্ট্র ও আন্তর্জাতিক ব্যবস্থায় সুশাসন একটি গুরুত্বপূর্ণ টপিকস। কোনো সমাজ বা রাষ্ট্রে যদি সুশাসন বজায় থাকে তাহলে সেখানে কিন্তু একটা ভালো শাসন ব্যবস্থা বা শান্তিপূর্ণ ব্যবস্থা বিরাজ করার সম্ভাবনা বেশি। আর যেখানে সুশাসন প্রত্যয়টি যেখানে নাই সেখানে কিন্তু শান্তিপূর্ণ ব্যবস্থা বিরাজ করার সম্ভাবনা খুব কম। তো এই সুশাসন ব্যবস্থাটি আসলে কি বা এর বৈশিষ্ট্য কি, এটি ভালো শাসন ব্যবস্থা বা শান্তিপূর্ণ শাসন ব্যবস্থায় কেন প্রয়োজন, সে বিষয়টি আমরা আজকের ক্লাসে জানব। আমি আমার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ভিডিও ডকুমেন্টস আমি উপস্থাপন করেছি। ভিডিও ডকুমেন্টসটি হলো শিক্ষার্থীরা, তোমরা যে ভিডিওটি দেখলে ভিডিওতে অনেক কিছু আমরা জানতে পারলাম। আমরা আরেকটি ভিডিও স্লাইড দেখব, এরপরে আমাদের আলোচনার চলে যাব।
সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা উপরে প্রদর্শিত দুইটি ভিডিও দেখে অনেকটা ধারণা পেয়েছো যে সুশাসন সম্পর্কে আমরা কি বলতে চাচ্ছি। এখন আসি আমরা আমাদের মূল আলোচনায়, অর্থাৎ সুশাসন সম্পর্কে আমরা পরিপূর্ণ একটা ধারণা। বিশ্বে এই যে সুশাসন প্রত্যয়টি এসছে গভর্নেন্সের সাথে সংযুক্ত হয়ে, অর্থাৎ প্রথমেই জানতে হবে যে শাসনটা কি, এরপরে আমরা জানব এর সাথে সু হলো একটি প্রত্যয়। এই সুটা যুক্ত করে আমরা মূল শব্দটা পাচ্ছি সুশাসন। তাহলে শাসন প্লাস সু সমান সমান সুশাসন। যেমন গভর্নেন্স শব্দের অর্থ হলো শাসন, তাই এই গভর্নেন্স বা শাসনের সঙ্গে সুপ্রত্যয়টি যুক্ত হয়ে সুশাসন শব্দটি সৃষ্টি হয়েছে। আমরা এই সুশাসন প্রত্যয়টি কোথা থেকে এসছে সেটা যদি আমরা বলি, তাহলে এই প্রত্যয়টি এসছে বিশ্বব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক এই ধারণাটি সৃষ্টি করেছে। ওয়ার্ল্ড ব্যাংক মানে কোনটা? অর্থাৎ সারা বিশ্বের যাবতীয় ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে যে সংস্থা, তার নাম হচ্ছে বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। এই ব্যাংক সুশাসন প্রত্যয়টি সৃষ্টি করে 1989 সালে। সুশাসনের লক্ষ্য হলো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পরিবেশগত তথা সার্বিক উন্নয়ন। এই সম্পর্কে হ্যারিস বলেছেন যে সুশাসন এমন একটি সার্বজনীন ভূমিকা ও প্রাতিষ্ঠানিক কাজের ধারা যা নিজ থেকে নিয়মকানুন সেগুলো কার্যকর্তার সংঘাতকে নিয়ন্ত্রণ করে। জাতিসংঘের উন্নয়ন প্রোগ্রাম বা ইউএনডিপি সুশাসনের কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে কিন্তু আমরা সুশাসন সম্পর্কে ধারণা পেতে পারি। যেমন ইউএনডিপি বলছে যে যেখানে সুশাসন থাকবে সেখানে কয়েকটা বিষয় থাকবে। সেই বিষয়গুলো হলো অংশগ্রহণ থাকবে, আইনের শাসন, স্বচ্ছতা, সংবেদনশীল, ঐক্যমত্য, সমতা, দক্ষতা, জবাবদিহিতা, সুনির্দিষ্ট লক্ষ্য। তাহলে এই প্রত্যয়গুলো যেখানে থাকবে সেখানে ধারণা করতে হবে বা সেখানে আমরা মনে করব যে সুশাসন আছে। আর এই প্রত্যয়গুলো যেখানে নাই আমরা সেখানে নির্দ্বিধায় বলতে পারি এখানে সুশাসন নাই। তাহলে সুশাসন হলো কয়েকটি প্রত্যয়ের সমষ্টি, যে প্রত্যয়গুলো যেখানে থাকবে সেখানে আমরা মনে করব যে সুশাসন বজায় আছে। এখন এই সুশাসন প্রত্যয়টি আমি কিছুক্ষণ আগেই বললাম যে বিশ্বব্যাংক এই প্রত্যয়টি উদ্ভাবন করেছে 1989 সালে। এক সমীক্ষায় সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করা হয়। সুশাসনের লক্ষ্য হলো জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা। সুশাসন এর ইংরেজি প্রতিশব্দ হলো গুড গভর্নেন্স, অর্থাৎ সুশাসন সমান সমান গুড, সু সমান সমান গভর্নেন্স। এই দুইটা মিলিতভাবেই কিন্তু গুড গভর্নেন্স ধারণাটি এসছে। আর এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি যে গভর্নেন্স হলো একটি মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট। শব্দটি এসেছে গ্রিক শব্দ কুবার্নাও। গভর্নেন্স শব্দটি এসেছে গ্রিক শব্দ কুবার্নাও এবং ল্যাটিন শব্দ গোবার্নান থেকে, যার অর্থ হলো জাহাজ পরিচালনা করা। এক্ষেত্রে একটা বিষয় তোমরা লিখে নেবে বা মার্ক করে নেবে যে গভর্নেন্স শব্দটি এসছে কোন শব্দ থেকে, বা এটি এমসিকিউ প্রশ্ন হতে পারে। গভর্নেন্স শব্দটি এসছে কুবার্নাও থেকে এবং ল্যাটিন শব্দ গুবার্নান থেকে। প্রথমটা হলো কুবার্নাও আর দ্বিতীয়টি হলো গুবার্নান। সাধারণত গভর্নেন্স বা শাসন এমন একটি পদ্ধতিকে বোঝায় যেখানে একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে কোনো সংস্থা, সমাজ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ করা হয়। আমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এই চার্টের মাধ্যমে কিন্তু আমি উপস্থাপনের চেষ্টা করছি যে সুশাসন একটি মূল ডাইমেনশনাল কনসেপ্ট। অর্থাৎ ডাইমেনশনাল বলতে বোঝাচ্ছি এটি বহুমুখী ধারণা, অর্থাৎ সুশাসন কিন্তু কোনো নির্দিষ্ট কোনো একটা বিষয় থাকলেই এটা সুশাসন বজায় আছে এরকম কিন্তু বলা যাবে না। বা কোনো শাসন ব্যবস্থায় একটা দিক দেখে আমরা কিন্তু বুঝতে পারবো না যে না এখানে সুশাসন বজায় আছে। তাহলে আমরা কি করতে হবে, একটি শাসন ব্যবস্থায় যখন বিভিন্ন উপাদান আমরা দেখব যে এই উপাদানগুলো এই শাসন ব্যবস্থায় আছে, অর্থাৎ বাংলাদেশে এই উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি বা আমরা বুঝতে পারছি এই উপাদানগুলো আছে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে না বাংলাদেশে সুশাসন বজায় আছে।
এই উপাদানগুলো কি কি? জবাবদিহিমূলক, স্বচ্ছ, সংবেদনশীল, নিরপেক্ষ, দক্ষ, কার্যকর, আইনের শাসন, অংশগ্রহণমূলক, ঐক্যমত্য। অর্থাৎ এই পয়েন্টগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ঐক্যমত্য বলতে কি বোঝায়, যেখানে জনগণের সবার একটা একতা আছে, যেখানে শাসন ব্যবস্থায় জবাবদিহি আছে, যেখানে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা আছে। স্বচ্ছতা বলতে কি, যে কোনো কিছু গোপনীয় বা আহ, স্বজনপ্রীতি থাকবে না, বা নিজেদের ইচ্ছা মতন কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না, জোর যার মূল্য তার এরকম হবে না, সেটা হচ্ছে স্বচ্ছ। সংবেদনশীল, অর্থাৎ জনগণের প্রতি বিভিন্ন নীতি নির্ধারণ প্রক্রিয়া জনগণকে সামনে রেখে যেটা নেওয়া হয় সেটা সংবেদনশীল। নিরপেক্ষ, অর্থাৎ কোনো পক্ষপাত করা যাবে না শাসন ব্যবস্থায়। দক্ষ, কার্যকর, আইনের শাসন বলতে তোমরা সকলেই বুঝতে পারছো যে আইনের চোখ বাঁধা, আইনের চোখে কি ধনী কি গরিব, কি মূর্খ কি শিক্ষিত, কোনো ভেদাভেদ করা যাবে না, অর্থাৎ আইন সবার জন্য সমান। অংশগ্রহণমূলক হলো যে সরকারের কার্যক্রমে যখন জনগণ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করবে সেটাকে বলা হচ্ছে অংশগ্রহণমূলক। তাহলে এই প্রত্যয়গুলা যে শাসন ব্যবস্থায় থাকবে সেখানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এখানে সুশাসন বজায় আছে। এখন এক্ষেত্রে তোমাদের একটা উদাহরণ হলো যে তোমরা নিজেরাই প্রত্যেকে চিন্তা করো যে আমাদের দেশে যে একটা শাসন ব্যবস্থা আছে এখানে কি এই প্রত্যয় বা এই প্রত্যয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি? যদি দেখতে পাই তাহলে বাংলাদেশে সুশাসন আছে, আর যদি দেখতে না পাই তাহলে বাংলাদেশে সুশাসন নাই। আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু যে বিষয়গুলো সেগুলো হলো সুশাসন কি, সুশাসনের বৈশিষ্ট্য, সুশাসনের গুরুত্ব। সুশাসন আমি এখানে উপস্থাপনা করেছি যে ল্যাটিন আমেরিকা আফ্রিকা মহাদেশে বিশ্বব্যাংকের ব্যর্থতার ফলে 1989 সালে বিশ্বব্যাংক কর্তৃক এই ধারণাটি উদ্ভব হয়। সুশাসন একটি অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, অংশগ্রহণ, সুযোগ উন্মুক্ত, বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষিত, বিচার বিভাগ, আইন আইনের শাসন উপস্থিত, আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা নীতি কার্যকর, সেই শাসন ব্যবস্থাকে সুশাসন বলে। যখন তোমাদের বিভিন্ন রকম পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে যে সুশাসন কি বা সুশাসন কাকে বলে, তো যখন সুশাসন কি ক বিভাগের প্রশ্ন আসবে তখন তোমরা এক লাইন লিখে দেবে, আর যখন খ বিভাগের প্রশ্ন হবে তখন 3 থেকে 4 লাইন তোমরা ভালোভাবে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, যখন ক বিভাগের প্রশ্ন হবে অর্থাৎ এক লাইন, তখন আমরা লিখব যে সুশাসন হলো জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা, এক লাইনের, ক বিভাগের জন্য 1 মার্কের যথেষ্ট উত্তর। আর যখন খ বিভাগের জন্য আসবে তখন আমরা এখানে যেভাবে উত্তর করেছি এইভাবে উত্তর করলেই হবে। শাসন ব্যবস্থায় সু বা ভালো, উৎকৃষ্ট প্রত্যয় যোগ করে সুশাসন শব্দটি গঠিত হয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি। সুশাসন ইউএনডিপির যে সংজ্ঞাটা আমি কিছুক্ষণ আগে বলেছি, আর বিশ্বব্যাংক এই কনসেপ্টের মূল ধারণাদাতা বিশ্বব্যাংক। ইউএনএইচসিআর এটি কিন্তু জাতিসংঘের একটি সংস্থা, তো সেই সংস্থা একটি সংজ্ঞা দিয়েছে, বা এই ইউএনএইচসিআর এর মতে যে সুশাসন নিশ্চিত করতে হলে 5টি উপাদানের সমন্বয় প্রয়োজন। এই 5টি উপাদানগুলো কি কি? ট্রান্সপারেন্সি, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, পার্টিসিপেশন অ্যান্ড রেসপন্সিভনেস। জাতিসংঘ এই সুশাসনের 8টি উপাদান চিহ্নিত করেছে। এই উপাদানগুলো কি কি? দায়বদ্ধতা, কার্যকরী ও দক্ষ প্রশাসন, স্বচ্ছতা, ন্যায় বিচার প্রবণতা, জবাবদিহিতা, আইনের শাসনের অনুসারী, অংশগ্রহণমূলক ও মতামতের উপর নির্ভরশীলতা। সুশাসনের বৈশিষ্ট্য, অর্থাৎ সুশাসনের বৈশিষ্ট্য আমি কিছুক্ষণ আগে যেটা ডায়াগ্রাম বা ছবি ডায়াগ্রাম বা যে গ্রাফের মাধ্যমে যেটা উপস্থাপন করলাম সে বিষয়টি এখানে আবার উপস্থাপন করেছি, যে স্বচ্ছতা, জবাবদিহিতা, সংবেদনশীলতা, অংশগ্রহণ, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সমতা, অন্তর্ভুক্তিকরণশীল, ঐক্যমত্য, কার্যকারিতা ও দক্ষতা, দায়িত্বশীলতা। আশা করি এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, তার কারণ স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো তোমরা বোঝো কি। আমি পাশাপাশি ইংরেজি শাব্দিক প্রতিশব্দ লিখে দিয়েছি। এগুলো যখন পরীক্ষায় প্রশ্ন হবে যে সুশাসনের বৈশিষ্ট্যগুলো লিখো, সেটা খ হতে পারে বা গল্প উদ্দীপকের মাধ্যমে হতে পারে, তাহলে তোমরা যদি বড় প্রশ্ন আকারে হয় সেখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা ব্যাখ্যা করবে। যেমন স্বচ্ছতা বলতে কী বোঝে 2 লাইন ব্যাখ্যা করবে, জবাবদিহিতা বলতে কী বোঝে 2 লাইন ব্যাখ্যা করবে,
আর যদি এই প্রশ্নটা খ বিভাগে আসে সুশাসনের বৈশিষ্ট্য কী, তখন এখান থেকে 4 থেকে 5টা পয়েন্ট তোমরা লিখবে, তবে এই 4-5টা পয়েন্ট তোমরা এক লাইন করে আবার ব্যাখ্যা করবে। এই প্রশ্নটা যদি খ বিভাগে আসে, আমি আবার বলছি, তাহলে এই পয়েন্টগুলা 4 থেকে 5টা পয়েন্ট দিয়ে প্রত্যেকটা পয়েন্টের এক লাইন করে লিখে দিলেই হবে। আর যদি বড় প্রশ্নের আকারে পরীক্ষায় আসে, তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট লিখে 8 থেকে 9টা পয়েন্ট লিখে প্রত্যেকটা পয়েন্ট আবার 1.5 লাইন 2 লাইন করে লিখতে পারলেই কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা যাবে। এবার আসো আমাদের পরবর্তী যে টপিক, সেটা হলো সুশাসনের গুরুত্ব। সুশাসন একটি সমাজ বা রাষ্ট্রে বা আন্তর্জাতিক ব্যবস্থায় এটি দরকার আছে কি না, তোমরা কিন্তু নিজেরাই জাজমেন্ট করতে পারো যে সুশাসন অর্থাৎ ভালো শাসন ব্যবস্থা আমরা সবাই চাই কি না, আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য আমরা চাই কি না। যদি আমরা চাই তাহলে এটির গুরুত্ব, আর যদি না চাই তাহলে কোনো দরকার নেই। তাহলে বলছে যে সুশাসন হলো একটি দ্বিমুখী প্রত্যয়। প্লেটোকে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি, তো প্লেটোর রিপাবলিক গ্রন্থে প্রথম এর ধারণা পাওয়া যায়। এখানে এক পক্ষ জনগণ ও অন্য পক্ষ সরকার। এটি নাগরিকদেরকে তাদের অধিকার ভোগ করার নিশ্চয়তা প্রদান করে। তাই সুশাসন প্রতিষ্ঠিত হলে নাগরিকগণ আশা আকাঙ্ক্ষার প্রকাশ অধিকার ভোগ করতে পারে। সুশাসন হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে শাসক শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। আমি একটি এখানে প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নটি তোমাদের বাড়ির কাজ আমি দিচ্ছি না। আমি এখানে যে প্রশ্নটি দিয়েছি এটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি আবারও বলছি যে এটি কিন্তু বাড়ির কাজ না, এটি তোমরা বাসায় আজকের আলোচনার উপর ভিত্তি করে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। বাসায় প্র্যাকটিস করে তোমরা নিজেরা এটা জাজমেন্ট করবে। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুশাসনকে কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে, এটি বড় আকারের প্রশ্ন, তোমরা বাসায় নিজেরা জাজমেন্ট করে খাতায় রেখে দেবে, প্র্যাকটিস করবে। আজকের ক্লাসের আমরা যে বিষয়টি শিখলাম যে সেটি হলো সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি। তোমরা কিন্তু প্রত্যেকে জানো যদি ক্লাসটা প্রথম দিকে করো। ইংরেজি প্রতিশব্দ হলো গুড গভর্নেন্স। সুশাসন ধারণাটি সর্বপ্রথম কে দেন, কত সালে? এটি দেয় হলো বিশ্বব্যাংক 1989 সালে। পার্টিসিপেশন শব্দের অর্থ কি? অংশগ্রহণমূলক। গভর্নেন্স শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এই প্রশ্নটি কিন্তু আমরা বলেছি যে গুবার্নাম থেকে এসেছে। গ্রিক শব্দ গুবার্নাও আর ল্যাটিন শব্দ গুবার্নান থেকে এসছে। তাহলে শিক্ষার্থীগণ, আমাদের আজকের ক্লাস কিন্তু আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সুশাসনের ধারণা আমি ক্লিয়ার করেছি, সুশাসনের আমি আলোচনা করেছি, সুশাসনের গুরুত্ব আমি আলোচনা করেছি। পৌরনীতি সুশাসনের মধ্যকার সম্পর্ক একটু 1 মিনিট বলি যে পৌরনীতি ও সুশাসনের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তার কারণ হলো পৌরনীতি চায় যে নাগরিকের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করে। পৌরনীতি চায় নাগরিকরা সুযোগ সুবিধা ভোগ করুক। পৌরনীতি চায় নাগরিকরা ভালোভাবে শাসন কার্যক্রমে অংশগ্রহণ করুক। পৌরনীতি চায় নাগরিকদের সর্বাধিক কল্যাণ। পৌরনীতি চায় নাগরিকদের সর্বাধিক মঙ্গল। পৌরনীতি চায় নাগরিকরা যাতে তারা তাদের জীবনকে সুন্দরভাবে মানে গুছিয়ে উঠুক। একই চাওয়া চাই সুশাসন, অর্থাৎ সুশাসনও চাই যে নাগরিকদের জীবন সুন্দর হোক। সুশাসন চায় নাগরিক তথা জনগণের সুন্দরভাবে তাদের জীবনটা গড়ে উঠুক, তারা তাদের যাবতীয় নাগরিক সমস্যার সমাধান করতে পারুক। এই সবগুলো বিষয় কিন্তু সুশাসনও যা চাই, না এই যে পৌরনীতি সে একই বিষয় চাই। তো এদের মধ্যে সম্পর্ক অর্থাৎ ইতিবাচক সম্পর্কটা বেশি। দু একটা ক্ষেত্রে পার্থক্য আছে, যেমন সুশাসনের লক্ষ্য হলো ব্যাপক ও বিস্তৃত, কিন্তু পৌরনীতি কিন্তু শুধু নাগরিকতা নিয়েই পড়ে আছে। সুশাসন হলো সারা দেশ আন্তর্জাতিকভাবে আলোচনা করে, কিন্তু পৌরনীতি শুধুমাত্র নাগরিকদের নিয়েই কর্মকাণ্ড, অর্থাৎ নাগরিক কি করবে কি না করবে, নাগরিকদের ভালো মন্দ, নাগরিকদের সুবিধা অসুবিধা, সমস্যা সমাধান, এগুলো নিয়েই থাকে। তাহলে সুশাসনের সাথে যেমন নাগরিকের পৌরনীতির কিছুটা সম্পর্ক আছে, আবার কিছুটা পার্থক্য আছে। বাংলাদেশে পৌরনীতির সুশাসন পাঠের প্রয়োজনীয়তা আছে। তার কারণ হলো বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার জন্য, দেশপ্রেমের চেতনা সৃষ্টি করার জন্য, সংবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য, সুনাগরিকতার শিক্ষা লাভ করার জন্য, জাতীয় ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করার জন্য পৌরনীতি সুশাসন পাঠের গুরুত্ব রয়েছে।
আহ, সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা আজকের ক্লাস শেষের দিকে চলে এসেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে তোমরা প্রশ্ন করতে পারো, আমি তোমাদের সাথেই আছি। আর আমরা আগামী ক্লাসে আমরা পড়ব যে এই অধ্যায়ের অর্থাৎ পরিণতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের শেষ অংশটুকু, অর্থাৎ এই অধ্যায়ের শিরোনাম হলো পরিণতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক। এখানে 8 থেকে 9টা সাবজেক্ট আছে। এই 9টা সাবজেক্ট আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। তোমরা একটু বাসায় দেখে আসবে। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো ও নিরাপদ থাকো।